হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 13তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মিস্টার কাং সাং জিনভোকে বলছে 3 মিলিয়ন টাকাটা হয়তো একটু কমই হয়ে গেল। আমি ভাবিনি একটা ডি র্যাঙ্কের ডানজেনে এসে আমার তোমার মতো একটা হান্টারের সঙ্গে দেখা হয়ে যাবে। আর এখন তারা দুজনেই বুঝতে পারে যে তাদের দুজনেরই স্পিড পুরো সেম। কিন্তু এরপরও মিস্টার কাং সাং জিনভোকে বলে, এটাই কি তোমার সব থেকে বেশি স্পিড? তুমি হয়তো আমার সমস্ত অ্যাটাকগুলো দেখে ফেলছো, তার মানে এটাই না যে তুমি আমাকে অ্যাটাক করতে পারবে। তাদের এই সমস্ত কথা চলাকালীনই জুহি হঠাৎই সাং জিনভোকে একটা পাওয়ার বাফ দেয়, যেটার থেকে কিনা এখন সাং জিনভোর স্পিড এবং শক্তি দুটোই বেড়ে যাবে। আর এই ঘটনাটা দেখে এই সময় মিস্টার কাং খুবই রেগে যায়, আর সে মনে মনেই ভাবে আর খেলা করে লাভ নেই, এবার একে মারতেই হবে। এই বলেই তারা দুজনে দুজনের সঙ্গে এমনভাবে লড়াই করতে থাকে যে ডানজেনে থাকা বাকি দুজন তাদেরকে দেখতেই পায় না। এখন মিস্টার কাং মনে মনে ভাবে, হয়তো তোমার আর আমার পাওয়ার এবং স্পিড সেম, কিন্তু আসল ব্যাটেল করার এক্সপিরিয়েন্স তোমার থেকে আমার অনেক বেশি, যেই কারণেই এখন আমার সঙ্গে তুমি পারবে না। আর এই কথাটা বলার পরেই সে জুহির দিকে তার তরোয়াল ছুঁড়ে মারে আর বলে, যাও, পারলে তোমার হিলারকে বাঁচাও। কিন্তু জুহির এই সময় কিচ্ছু হয় না, কারণ মিস্টার সং এই সময় জুহির সামনে এসে সেই তরোয়ালটাকে আটকে দেয়। আর এই সুযোগেই মিস্টার কাং সাং জিনবোর ওপরও অনেকগুলো অ্যাটাক করে ফেলে। যদিও সেই অ্যাটাকে সাং জিনবোর কিছুই হয় না, কিন্তু এরই মধ্যে সাং জিনবোর কাছে সিস্টেমের থেকে নোটিফিকেশন চলে আসে যে এখন তাকে একজনকে মারতেই হবে। যেটা দেখার পরে সাং জিনবো বলে, যারা আমাকে মারতে চায় আমাকে তাদেরকে মারতেই হবে, না হলে সিস্টেম আমাকেই মেরে ফেলবে। তাই এখন আর তোমার পালানোর কোনো রাস্তা নেই। এই বলেই সে মিস্টার কাং এর দিকে খুবই দ্রুতভাবে এগিয়ে যায়। যেইটা দেখে এবার মিস্টার কাং সত্যিই খুবই ভয় পেয়ে যায়। সে মনে মনেই ভাবে, এরকম তো হওয়ার কথাই ছিল না, এটা একটা ডি র্যাঙ্কের ডানজন, এ আমার কার সঙ্গে দেখা হয়ে গেল। এদিকে সাং জিনহু এখন মনে মনেই ভাবছিল, সত্যিই আমাকে সিস্টেমকে ধন্যবাদ তো দিতেই হবে, কেননা সিস্টেমই আমাকে এখন তোমাকে মারতে সাহায্য করছে। এই বলে সে খুবই দ্রুত মিস্টার কাং এর দিকে এগিয়ে যায়, কিন্তু এই বড় মিস্টার কাং তার অ্যাটাকটাকে আটকে দেয় আর বলে, আমাদের দুজনের স্পিডই সেম, আর দুজনেই অস্ত্র হিসাবে একটা চাকু ব্যবহার করছি, আর আমাদের অ্যাটাক করার কায়দাও সেম, কিন্তু তোমার থেকে আমার এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি। তাই তোমার কি মনে হয় না যে তোমার আমার কাছ থেকে কয়েকটা জিনিস শেখার দরকার? যার এই কথার উত্তরে এখন সাং জিনবো বলে, আমি শিখছি তো, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি এটা শিখলাম যে তোমার মতো বেচারা হান্টাররা খুবই বেশি কথা বলে। এই বলে সাং জিনবো এখন তার স্পিড অ্যাবিলিটিটাকে অ্যাক্টিভেট করে নেয়, যেটার সাহায্যে তার স্পিড এখন 30% বেড়ে যায়, আর যার জন্য প্রতি সেকেন্ডে 1 করে তার মানা পাওয়ার খরচ হয়। এদিকে সাং জিনবোর এত দ্রুত স্পিড বেড়ে যাওয়া দেখে মিস্টার কাং তো পুরো চমকে যায়। সে বলে, একটু আগেও তো আমাদের স্পিড সেমই ছিল, হঠাৎ করে এর স্পিড এত কি করে বেড়ে গেল? আর এখন এই দ্রুত স্পিডের মাধ্যমে সাং জিনবো মিস্টার কাং এর গালে এক জায়গাতে কেটে দেয়, এবং একই সঙ্গে তার প্যারালাইজ এবং ব্লিড এফেক্টকেও অ্যাক্টিভেট করে দেয়, যেটার কারণে এখন মিস্টার কাং পুরোপুরিভাবে প্যারালাইজ হয়ে যায় আর তার রক্তও কমতে থাকে। মিস্টার কাং এখন বুঝতে পারে না যে তার সঙ্গে আসলে হচ্ছেটা কি, কিন্তু সে আন্দাজ করে হয়তো সাং জিনবোর চাকুটাতে কিছু স্পেশাল পাওয়ার আছে, যার কারণে তার সঙ্গে এটা হচ্ছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে প্যারালাইজ এবং ব্লেড দুটো এফেক্টই বন্ধ হয়ে যায়, কারণ অপোনেন্টের পাওয়ার খুবই বেশি। যেটা দেখে এই সময় সাং জিনবো একটু ঘাবড়ে যায়। ওদিকে মিস্টার কাং এই সময় বলে, চলো, তুমি তো আমাকে অনেক কিছুই দেখালে, এবার আমি তোমাকে দু একটা জিনিস দেখাই। আর এটা বলার পরেই মিস্টার কাং যেন সেখান থেকে উধাওই হয়ে যায়, সে আর সেখানে থাকেই না। সাং জিনবো কোনো দিকে তাকিয়েই তাকে খুঁজে পায় না, আর সেই তাকে অনুভবও করতে পারে না। কিন্তু এরই মধ্যে মিস্টার কাং এসে সাং জিনবোকে অ্যাটাক করে, যেই অ্যাটাকটা থেকে সাং জিনবো নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। যেইটা দেখে মিস্টার কাং মনে মনে ভাবে, আমি পুরোপুরি উধাও হয়ে তোমাকে অ্যাটাক করলাম, আর তারপরেও তুমি আমার অ্যাটাকটাকে ব্লক করে দিলে। সত্যি তোমার স্পিড অনেক বেশি। আর এই সময় আমরা জানতে পারি যে মিস্টার কাং যে স্কিলটার ব্যবহার করছে সেটার নাম হচ্ছে ক্যামোফ্লেজ, যেইটার সাহায্যে একটা হান্টারের উপস্থিতি পুরোপুরিভাবেই উধাও হয়ে যায়। আর এই স্কিলটা খুব কম হান্টারের কাছেই আছে, আর এই স্কিলটা যে মিস্টার কাং এর কাছে আছে সেটা অন্য কেউ জানে না, কারণ যারা এই স্কিলটা দেখেছে তারা সবাই মারা গেছে। আর এরই মধ্যে আমরা দেখতে পাই যে মিস্টার কাং খুবই দ্রুত এসে সাং জিনবোর পায়ে অ্যাটাক করে, আর তার পায়ে অনেকটা জায়গা কেটে দেয়। যার পরে মিস্টার কাং মনে মনে ভাবতে থাকে, আমি তোমার পা যা কেটে দিয়েছি, এরপরে তুমি আর খুব ভালো মতো চলতে পারবে না, আর তোমার হিলারও তোমার কাছ থেকে অনেকটাই দূরে রয়েছে, তাই সে তোমাকে খুব ভালোভাবে হিলও করতে পারবে না। কিন্তু এই সময় জুহি তার দিকে এগিয়ে আসতে যায়, যাকে দেখে মিস্টার কাং বলে, চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, একদম এগানোর চেষ্টাও করবে না, আমি ওকে মারার পরে কিন্তু তোমাকে মারবো। আর সাং জিনবোর এখন এরকম অবস্থা দেখে মিস্টার সং মনে মনে ভাবে, সাং হয়তো আর বেশিক্ষণ চলতে পারবে না, কিন্তু আমি এখন এখান থেকে বেরোতেও পারবো না কাউকে ডাকার জন্য, আর আমার যে স্কিল লেভেল সেইটা দিয়ে আমি তার তেমন কোনো সাহায্যও করতে পারবো না। কিন্তু যেই একটা জিনিস আমি করতে পারবো সেটা হলো তাকে কিছু সময় দেওয়া, যাতে সে নিজেকে হিল করতে পারে। এদিকে মিস্টার কাং এই সময় হাসতে হাসতে সাং জিনবোকে বলে,
তুমি কি ভেবেছিলে যে তোমার স্পিড বাড়িয়ে তুমি আমার থেকে জিতে যাবে? অতটাও সোজা নয়। তোমার পায়ের এখন যে অবস্থা, ওটা হিরোতে কতক্ষণ লাগবে? আর এই সমস্ত কথা শুনেই সাং জিনবো বলে, হেই চুপ করো, তুমি খুব কথা বলো। আর এখনই সাং জিনবো তার স্ট্যাটাস রিকভারি ব্যবহার করে, যেটার সাহায্যে তার পুরো শরীর সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায়। কোনো রকমের হাঁপানি বা কোনো রকমের ব্যথা কিছুই থাকে না। আর এইভাবে 1 সেকেন্ডের মধ্যে রিকভার হওয়া দেখে জুহি সং দুজনে তো চমকে যায়। মিস্টার কাংও এই সময় পুরোপুরিভাবেই চমকে যায়। মিস্টার কাং এখন মনে মনে ভাবতে থাকে, তাহলে ও কি একটা অ্যাসাসিন টাইপের হান্টার নয়? ও কি তাহলে একটা কম্ব্যাটেন্ট টাইপের হান্টার, যার কিনা নিজস্ব হিলিং পাওয়ার আছে? এদিকে সাং জিনবো এখন বলে, এইভাবে লড়াই করলে চলবে না, আমাকে একটু কিছু আলাদা করতে হবে। মিস্টার কাং যে স্কিলটা ব্যবহার করছে, এটা কি ধরনের স্কিল, আর ও এটা আর কতক্ষণ ধরেই বা ব্যবহার করতে পারবে? এই মিস্টার কাংকে মারাটা সত্যি আমার পক্ষে একটু মুশকিলই হচ্ছে। আর এরপরে সাং জিনবো কিছুক্ষণ চুপ করে থাকে, আর তার চোখ পুরোপুরিভাবেই এখন এরপরে যখন মিস্টার কাং তাকে অ্যাটাক করার জন্য আসে, সে মিস্টার কাংকে আগে থেকেই দেখে ফেলে আর তার উপরে পাল্টা অ্যাটাক করে। কিন্তু সেই অ্যাটাক থেকে মিস্টার কাং এখন নিজেকে বাঁচিয়ে নেয় আর বলে, আমি বুঝতে পারছি তুমি ডাইরেক্ট আমার গলাতে অ্যাটাক করেছো, আর তোমার এরকম হাবভাব থেকে মনে হচ্ছে তুমি এর আগেও মানুষদেরকে মেরেছো। আচ্ছা, এবার আমি বুঝলাম, তার মানে তুমি আর আমি পুরোপুরিভাবেই সেম। আর তার এই কথা শুনে এখন মিস্টার সংও চমকে যায়। সেভাবে সাং জিনবো একই রকম, সেও কি তাহলে সত্যিই অনেক মানুষজনদেরকে মেরেছে? হ্যাঁ, এটা ঠিকই যে ডানজেনের ভেতর হান্টারদেরকে সবসময় মৃত্যুর সম্মুখীন হতে হয়, তাই নিজেকে বাঁচানোর জন্য একটা হান্টার সবকিছুই করে। আর সাং জিনবো হয়তো সেরকমই। এদিকে মিস্টার কাং এই সময় হাসতে হাসতে বলতে থাকে, হান্টার্সদের জন্য এই সমাজে কোনো নিয়ম নেই, যে শক্তিশালী সেই নিয়ম তৈরি করে, যেই কারণে আমি এখন তোমাকে আমার আসল শক্তিটা দেখাবো। আর এই বলে সে সেখান থেকে প্রায় উধাওই হয়ে যায়। সে খুবই দ্রুত এসে সাং জিনবোর উপরে সেকেন্ডের মধ্যেই অনেকগুলো অ্যাটাক করে, কিন্তু সাং জিনবো এই সময় প্রত্যেকটা অ্যাটাককেই আটকে ফেলে, যেটার পরে মিস্টার কাং বুঝতে পারে যে সাং জিনবো তার ক্যামোফ্লেজের মধ্যে দিয়ে তাকে দেখতে পাচ্ছে না। শুধুমাত্র যখন সে সাং জিনবোকে অ্যাটাক করতে যাচ্ছে তাকে মারার জন্য, তখনই সাং জিনবো তাকে দেখতে পাচ্ছে। তাহলে আমাকে এখন এই কথাটা মাথায় রেখে অ্যাটাক করতে হবে। এই বলে সে সাং জিনবোর উপরে আবার অ্যাটাক করতে যায়। এদিকে সাং জিনবো এই সময় নিজের স্কিল ব্লাড লাস্টকে অ্যাক্টিভেট করে নেয়, যার পরে হঠাৎই মিস্টার কাং যেন কোথায় হারিয়ে যায়। তার পুরো পা যেন জলে ডুবে যায়। সে শুধুমাত্রই তার সামনে একটা বিশাল বড় ছায়া দেখতে পায়। তার আশেপাশে এখন কিচ্ছু নেই, কেউ নেই। আর এরই পরে সাং জিনবো তার চাকু নিয়ে এসে মিস্টার কাংয়ের বুকে ঢুকিয়ে দেয়। আর এখন মরার আগে মিস্টার কাং একটা কথাই বলে, সত্যি বলো তো, তুমি আসলে কে? আমি জানি হান্টাররা তাদের জীবনে প্রত্যেক দিন মৃত্যুর সম্মুখীন হয়। তারা শুধুমাত্র ম্যাজিক বিস্টদেরই মারে না, তাদেরকে অনেক সময় মানুষদেরকেও মারতে হয়, শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আর তুমিও এরকমই, তুমিও নিজেকে বাঁচানোর জন্য এখন আমাকে মেরে ফেললে। আমি হেরে গেলাম তোমার কাছে, অর্থাৎ আমাকে এখন মরতেই হবে। কিন্তু আমি শুধুমাত্র এটা জানতে চাই যে তুমি আসলে কি? তুমি কি একটা অ্যাসাসিন টাইপের হান্টার, যার কিনা হিলিং অ্যাবিলিটি আছে, বা অন্য কিছু? তুমি কি করে করছো এগুলো? এরকম আমি আগে কোথাও দেখিনি। যার উত্তরে এই সময় সাং জিনবো বলে, সত্যি কথা বলতে গেলে আমিও জানি না, আমারও এটা জানার খুবই ইচ্ছে। যে কথাটা শুনে এই সময় মিস্টার কাং বলে, আমি খুব বেশি কথা বলি তাই তুমি আমাকে বেচারা বলছিলে, কিন্তু তুমি নিজেই নিজের যতটুকু লুকিয়ে রেখেছো, তুমিও কিন্তু খুব একটা ভালো কাজ করছো না। আর এরপরে সাং জিনবো মিস্টার কাংয়ের উপরে প্যারালাইজ এবং ব্লিড দুটো এফেক্টই অ্যাক্টিভেট করে দেয়। এদিকে মিস্টার কাং এই সময় বলতে থাকে, এখন যখন তুমি আমাকে মেরেই ফেললে, তাহলে তুমি কিন্তু নিজের র্যাঙ্ক আর লুকিয়ে রাখতে পারবে না। আর এই সময় সাং জিনবো মিস্টার কাংকে বলে, ধরে নাও আমি এমন একটা হান্টার যে কিনা প্রত্যেক ব্যাটেলের পর পরেই একটু করে শক্তিশালী হয়। তোমার কি মনে হয় আমি কতটা শক্তিশালী হতে পারবো? যার উত্তরে এই সময় মিস্টার কাং বলে, তোমার ছায়া, তোমার একার ছায়ায় যেন চারিদিক পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এতটা শক্তিশালী তুমি। আর এই সময়ই আমরা দেখতে পারি যে সিস্টেমের থেকে মেসেজ চলে আসে যে আর্জেন্ট মিশনটা কমপ্লিট হয়ে গেছে। যে মিশনটা কমপ্লিট করার জন্য সাং জিনবোকে একটা রিওয়ার্ডও দেওয়া হয়, যেখানে ছিল 5টা অ্যাবিলিটি পয়েন্টস, যেটা সাং জিনবো তার যে কোনো স্ট্যাটে ব্যবহার করতে পারবে। আর এই সময় সাং জিনবো মনে মনে ভাবতে থাকে, আমি একটা বি র্যাঙ্কের হান্টারকে মেরে ফেললাম, সত্যি আমি খুবই শক্তিশালী হয়ে গেছি এখন। কিন্তু তবুও আমার কেমন যেন মনে হচ্ছে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। এখন এইদিকে জুহি তার দিকে এগিয়ে আসে, তাকে বলে, জিনবো তোমাকে ধন্যবাদ। আর এখন মিস্টার সংও তাকে এসে একই কথাই বলে, সত্যি সাং জিনবো, তুমি যদি না থাকতে তাহলে আজকে হয়তো আমরা দুজনেই মারা যেতাম, কিন্তু এখন আমরা এদের সবার কি করব? যে কথাটা শুনে জুহি উত্তরে বলে, আমাদের পক্ষে এটাই ভালো হবে যদি আমরা সমস্ত সত্যি কথা অ্যাসোসিয়েশনে গিয়ে বলে দিই। এদিকে সাং জিনবো বলে, কিন্তু তার আগে আমরা এই ডানজেনের বসটাকে মেরে আসি। যেইটা শুনে এই সময় মিস্টার সং প্রথমে বলে, তুমি কি ডানজেনের বসকে একাই মারবে? আর তারপরে সে ভাবে,
হ্যাঁ পারবে না কেন, আমি একটু আগেই দেখলাম যে তুমি আসলে কি করতে পারো। আর এরপরে তিনি এটাও বলেন, সত্যিই আমার এটা ইচ্ছা করছে যদি আমি এই মানুষগুলোর ভালোভাবে শ্রাদ্ধ করতে পারতাম। এদিকে সাং জিনবো এখন মিস্টার কাং এর বডি কেটে তার ভেতর থেকে একটা পাথর বের করে, যেটা দেখতে ওই কিছুটা টেলিপোর্টেশন স্টোনের মতনই, কিন্তু এই পাথরটার নাম হচ্ছে ক্যামোফ্লজ। যেইটা দেখে এই সময় সাং জিনবো ভাবে যে সেও হয়তো তাহলে এখন থেকেই ওই হান্টারটার মতনই ক্যামোফ্লজ স্কিলটা ব্যবহার করতে পারবে, যেটার সাহায্যে সে কিনা একেবারে উধাও হয়ে যাবে। এদিকে মিস্টার সং এই সময় সাং জিনবোকে বলে, তাহলে আমরা এখন বাইরে বেরোলাম, আমরা বাইরে বেরিয়ে অ্যাসোসিয়েশনকে সবকিছু জানাই, ততক্ষণে তুমি বসকে মেরে আসো। হ্যাঁ, আমরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। যেইটা শুনে সাং জিনবো এখন উত্তর দেয়, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার খুব বেশি টাইম লাগবে না। আর তারা এখন সেখান থেকে চলে গেলে সাং জিনবো একটা ক্রিমিনালের কাছে এসে বলে, আমি জানি তুমি বেঁচে আছো, চলো উঠে দাঁড়াও। আর তাছাড়া তুমি এখানে মরার মতো পড়েই বা আছো কেন? তুমি কি ভাবছিলে চুপিচাপে এখান থেকে পালিয়ে যাবে? কিন্তু তার এতগুলো কথারও সেই ক্রিমিনালটা কোনো উত্তর দেয় না, যার পরে সাং জিনবো লক্ষ্য করে যে মিস্টার কাং তার গলায় কেটে দিয়েছিল, যেই কারণে সে কথা বলতে পারছে না। আর এখন সাং জিনবো তাকে বলে, ইস মিস্টার কাং কত বাজে লোক, হ্যাঁ, আগে তোমার গলায় মেরেছে যাতে তুমি চিল্লাতে না পারো। এরপরে সাং জিনবো পেছন থেকে তার কলার ধরে আর তাকে বলে, তোমার যেইভাবে রক্ত বেরোচ্ছে শরীর থেকে তুমি এমনি মরে যাবে, তুমি একভাবেই বাঁচতে পারো, আমি যদি জুহিকে বলি তোমাকে হিল করতে। এই বলেই সে সেই ক্রিমিনালটাকে টানতে টানতে নিয়ে যায়, কিন্তু ক্রিমিনালটা এই সময় বলে, এটা তো বাইরে বেরোনোর রাস্তা না। যার উত্তরে সাং জিনবো বলে, চুপচাপ থাকো আর আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। আর এই সময় সাং জিনবো তাকে টানতে টানতে নিয়ে যায় সেই ডানজনের বসের কাছে, আর সেখানে নিয়ে গিয়ে সেই ক্রিমিনালটাকে সে বলে, তুমি মিস্টার কাঙ্গের থেকেও অনেক খারাপ কাজ করেছো, তুমি এটা ভুল করেও ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেবো। আর এরপরে সেই বসের সামনে থেকে অনেকগুলো গবলিন এসে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আর সাং জিনবো এখন যেই লেভেলে ছিল তার পক্ষে এখন এই ডানজনের বসটাকে মারা তেমন কোনো বড় চ্যালেঞ্জ হয় না, সে খুব সহজেই ডানজনের বসটাকে মেরে ফেলে। আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 13 এখানে শেষ হয়। পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর পর্ব 14 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।